ফেসবুকের মধ্যে একটা ফটো কার্ড দেখলাম। এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি হলেন স্বতন্ত্র সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত। তো ওনার নামে এখানে একটা ফটো কার্ড দেখা যাচ্ছে, এবং এই ফটো কার্ডে যে কথাগুলো লেখা আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তব, এবং উনি যে সাহস করে এই কথাগুলো বলছেন এই জন্য তাকে ধন্যবাদ দিতেই হবে, যদি উনি বলে থাকেন। কারণ আসলেই তো আমরা কখনো নিশ্চিত হতে পারি না যে ফেসবুকে ফটো কার্ডে যা লেখা থাকে কারো নামে ওইটা আসলেই যে তার বক্তব্য, এটা তো অনেক সময় মানে নিশ্চিত করে বলা যায় না, যদি না তার নির্ধারিত ফেসবুক টাইম লাইনে ওই ধরনের কোনো বক্তব্য বিবৃতি না থাকে। যদি তার টাইম লাইনে থাকতো তাহলে হ্যাঁ, নিশ্চিতভাবে বলা যেত যে এই বক্তব্যগুলো তার। কিন্তু ফটো কার্ডে বিভিন্ন আইডিতে যখন টাইম লাইনে ঘোরাঘুরি করে তখন এই বক্তব্যগুলো তার, এটা বলা যাবে না। তো যাই হোক, কিন্তু যে বিষয়বস্তু এখানে আছে, এই রুমিন ফারহানা এই কথাগুলো উনি বলতেও পারেন, আমার কাছে এরকমই মনে হয়। তো কি উনি বলছেন? উনি বলছেন, গ্রামের পর গ্রাম ধর্ম অবমাননার নামে হাসিনার সময় থেকেই শুরু হয়েছে জ্বালিয়ে দেওয়া। একজ্যাক্টলি রাইট। এটা একেবারে শেখ হাসিনার সময়ে কিন্তু সবচেয়ে বেশি হতো, আমরা দেখতাম, এবং তারই ধারাবাহিকতায় এই গত 2 বছর ধরে চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলও এগুলো চলে আসছে, কিন্তু এখানে শেখ হাসিনার আমলে অনেক হয়েছে। এবং এই যেগুলো হয়েছে, এই রুমিন ফারহানা কিন্তু এখানে সেইগুলোর তালিকা উনি দিয়েছেন। এই যে বলছেন, রামুতে হয়নি, ওই যে রামুতে ওই যে বৌদ্ধদের যে বিহার, নাসিরনগরে হয়নি, ওই যে হিন্দুদের ওপরে আক্রমণ, কলমাকান্দায় হয়নি, ঠাকুরগাঁওয়ে হয়নি, কুমিল্লায় হয়নি, রংপুরে হয়নি। আপনি কয়টা জায়গার নাম বলবেন? এবং রাষ্ট্র এখানে ভয়ের চোটে কথা বলে না, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকে। একেবারে দুর্দান্ত কথা। রাষ্ট্র এখানে ভয়ের চোটে কথা বলে না, কারণ রাষ্ট্রে যে বা যারাই ক্ষমতায় থাকে তারা মনে করে এই বাংলাদেশের এই তৌহিদি জনতা, বিশেষ করে ধর্মান্ধ জনগোষ্ঠী, যা ইচ্ছে খুশি তারা ধর্মের নামে করবে, কোনো সমস্যা নাই। ওইটাকে যদি রাষ্ট্র বাধা দিতে যায় বা ওই ব্যাপারে রাষ্ট্রের কোনো ব্যক্তি যদি কোনো কিছু বলে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, তাহলে ওই তৌহিদি জনতা তাদের এগেনস্টে চলে যাবে এবং বলবে যে তারা ইসলামের শত্রু। এই হেতু তারা কথা বলে না। এখন এইভাবে করতে 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 এখন পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো সমাজ, পুরো প্রশাসন এখন কিন্তু তৌহিদি জনতা এবং এই ধর্মান্ধ জনগোষ্ঠী কিন্তু দখল করে ফেলছে। সেটা কিন্তু কাজকর্ম থেকে আমরা দেখি। এবং এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছে যে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকে। একজ্যাক্টলি রাইট। এই যে ধরেন নাসিরনগর বলেন, রামু বলেন, কলমাকান্দা বলেন, ঠাকুরগাঁও, কুমিল্লা, রংপুর, মানে বিভিন্ন জায়গায় যত ঘটনা ঘটছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে গুজব ছড়িয়ে তারপর আক্রমণ করছে। কখনো বুদ্ধিস্টদের উপরে, কখনো হিন্দুদের উপরে। যেহেতু হিন্দুদের সংখ্যা অনেক বেশি, সেই হেতু মানে সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের মধ্যে, সেই হেতু হিন্দুদের উপর ঘটনাগুলো অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। এবং দেখা যাবে যে প্রায় প্রত্যেকটা ঘটনার পিছনে জাস্ট কিছু গুজবের ভিত্তিতে এই আক্রমণগুলো হয়েছে। এখানে এই হিন্দুদের হেন সাহস নাই। আমি কিন্তু বারবারই একটা কথা বলি, বাংলাদেশের হিন্দুদের এত বড় হিম্মত নাই, সাহস নাই, তারা প্রকাশ্যে এসে অথবা যে কোনোভাবে হোক সামাজিক মাধ্যমে তারা কখনো মুসলমানদের যে ধর্মীয় আবেগ, যে ইসলাম এবং তাদের নবী, তাকে নিয়ে কোনো উল্টাপাল্টা বা কটূক্তিমূলক কথাবার্তা বলবে না। এই ধরনের সাহস তাদের নাই। এ কথাগুলো আমি বারবার বলি। তবে হ্যাঁ, অনেকে হয়তো হিন্দু আছে যারা হয়তো ভুয়া হয়তো একটা ফেসবুক আইডি ব্যবহার করে হয়তো করে থাকতেও পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু কখনো নিজের আইডি থেকে কখনো এই কাজগুলো করবে না। নিজের ফেসবুক আইডি থেকে কখনো তারা এই ধরনের বক্তব্য বিবৃতি দিবে না। অর্থাৎ এত পাগল তারা না। এবং তারা খুব সতর্ক থাকে যাতে কেউ তাদের উপরে কোনো অজুহাতে হামলা করতে না পারে। কিন্তু তাই বলে কি তারা পার পায় নাকি? জি না, তাই বলে তারা পার পায় না। তখন কী করে? তখন মুসলমানরা কী করে? ওই হিন্দুদের নামে কোনো একজন ব্যক্তিকে টার্গেট করে তার নামে একটা ফেক আইডি তারাই তৈরি করে এইবার তারাই কিন্তু নবীকে অবমাননা করে, কটূক্তি করে বক্তব্য বিবৃতি দেয় এবং তারপরে গিয়ে হামলে পড়ে। এইভাবে বছরের পর বছর ধরে সেই শেখ হাসিনার আমল থেকে এইগুলো ঘটে চলে আসছে। এবং এরপরেও কিন্তু আবার দেখবেন যে এই বাংলাদেশের যে রাজনীতিবিদ আছে যারা, বা সরকারি বিভিন্ন পদমর্যাদায় আছে যারা, তারা কিন্তু এসে কী বলবে, এমনকি হুজুরাও বলবে, বাংলাদেশে সংখ্যালঘুরা মানে হিন্দুরা আছে মহাশান্তিতে।
প্রতিনিয়ত এমন কোনো দিন নাই বাংলাদেশের যে কোনো না কোনো জায়গায় হিন্দুদের মন্দিরে ভাঙচুর হয় না, এমন কোনো দিন নেই। আপনি যদি মানে পরিসংখ্যান নেন, অনেকগুলো খবরে আসে, অনেকগুলো খবরে আসে না, কিন্তু এইগুলো প্রতিনিয়ত এগুলো ঘটে। এবং কারা ঘটায়, খবর কি পাওয়া যায়, দুর্বৃত্তরা এগুলো করছে। এত গেল মন্দিরের ওপর দিয়ে, কিন্তু যখন একেবারে হিন্দুদের বাড়িঘরের উপরে হামলা চলে, এবং তখন তো ওই যে ভুয়া আইডি খুলে উল্টাপাল্টা মানে মন্তব্য টন্তব্য নিজেরাই মুসলমানরা করে, নিজেরাই তাদের নবীকে কটূক্তি করে, নিজেরাই তাদের নবীকে অসম্মান করে হিন্দুদের ওপর দোষ চাপিয়ে দিয়ে ব্যাস। আর এই তৌহিদি জনতা এবং ধর্মান্ধ জনগোষ্ঠী এরা এতটাই উন্মাদ, এতটাই ধর্ম উন্মাদ, তারা কিন্তু খুঁজেও দেখার চেষ্টা করে না। এত ঘটনা ঘটে যাচ্ছে কন্টিনিউয়াসলি, ওয়ান আফটার অ্যানাদার, বছরের পর বছর ধরে একইভাবে একই কায়দায় ঘটে যাচ্ছে। এবং পরবর্তীতে যখন পুলিশ এগুলো তদন্ত করে, তখন আবিষ্কৃতও হয় যে এটার পিছনে কে বা কারা আছে। কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা যখন ঘটানো হয়, তখন কিন্তু কোনো মুসলমান যারা নাকি নিজেরা আক্রমণ করতে যায় এই হিন্দুদের বাড়িঘরের উপরে, একটা বারের জন্য তারা প্রশ্ন করে না যে আসলে এই ঘটনাটা সত্য নাকি মিথ্যা, একেবারেই করে না। মানে এতটাই উন্মাদনা ভালো, ধর্মের জন্য একেবারে উদাস হয়ে থাকবে বিষয়টা মোটেও সঠিক না। উন্মাদনা কিছুটা হলেও ভালো, কিন্তু এই রকম উন্মাদ যা নাকি তাকে আর মানুষ হিসেবে আর গণ্য করা যায় না। তো এইখানে বলা হচ্ছে যে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকে। পুলিশ প্রশাসন কেন, এমনি বেসামরিক প্রশাসন তারাও নিষ্ক্রিয় থাকে। কারণ হচ্ছে কি, তারাও তো ভাই তৌহিদি জনতার অংশ, তাই না? ওই উপরে অনেকেই দেখা যায় যে তারা হয়তো ক্লিন শেভড, বেশ আধুনিক পোশাক পরিহিত, বা ভিতরের বিষয়টা কমপ্লিটলি ভিন্ন, তাদের মনোজগৎ কমপ্লিটলি ওই একটা কট্টরপন্থী হুজুর, তাদের থেকে ভিন্ন কোনো কিছুই না। এবং ইদানিংকালে আমরা দেখি যে বিশেষ করে পুলিশ এবং মিলিটারির মধ্যে ব্যাপকভাবে তারা কিন্তু সুন্নতি রূপ ধারণ করেছে। দেখবেন যে লম্বা লম্বা দাড়ি, মানে পুলিশ দেখলে মনে হবে না যে সে পুলিশ অফিসারকে, ওসিকে বা এসআইকে দেখলে মনে হবে না যে তারা পুলিশ, দেখলে মনে হবে যেন হুজুর। আচ্ছা, এরা যখন এই ধরনের খবর পায় যে মন্দিরে ভাঙচুর হয়েছে, অথবা ওই কোনো জায়গায় ওই মানে কিছু একটা হিন্দুদের বাড়িঘরে আক্রমণ হয়েছে, তখন এরা কিভাবে সেখানে গিয়ে এই তৌহিদি জনতাকে বাধা দিবে? কারণ ও নিজেও তো বস্তুত মনে মনে অনেক ক্ষেত্রে বলা যায় ওটা যে চায় না, সেটা কী করে বলা যায়? মানে বিষয়টা এরকম না। আপনারা খেয়াল করে দেখছেন যে যখন এই যে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ হয়, বা যখন দেখা যায় যে হিন্দুদের মন্দিরে ওই রাতের বেলায় কথিত দুষ্কৃতকারীরা কোনো ঘটনা ঘটিয়ে যায়, ভাঙচুর করে, বা ওই নবীকে অবমাননা করার অজুহাতে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ হয়, এরপরে কেস কারবার যদি হয়ও, থানার পুলিশ কিন্তু তাদেরকে খুঁজে পায় না। খুব ব্যতিক্রমী ধর্মী দুই একটা ঘটনা ছাড়া এই সমস্ত আসামিদেরকে কিন্তু এই থানার পুলিশ খুঁজে পায় না। এরপরেও বেশ কিছুকাল পরে যদি খুঁজে টুজে পায়ও, তা আমরা কিন্তু সেগুলো জানতেও পারি না। আর এগুলো কোর্ট কাছারিতে গেলে সাথে সাথে কিন্তু এরা জামিন পেয়ে বেরিয়ে চলে এসে কিন্তু হাসতে হাসতে আবার সেই হিন্দুদের সামনে গিয়ে বলে, কেন তোরা কেস দিছিল না, কি হলো? অবশ্যই হিন্দুরা কেস দেয় না, রাষ্ট্র হয়তো নিজেই বাদী হয়ে কেস দেয়। হিন্দুদের সাহস নাই মুসলমানদের এগেনস্টে কেস দিবে, এটাই বাস্তবতা। বাট ইন্টারেস্টিং ব্যাপার, যখন দেখবেন যে কোন ফেসবুক বা অন্য কোনো জায়গায় ওই যখন ছড়ানো হয় যে ওই কোনো হিন্দু, এই যে যেমন 2 দিন আগেও দেখলাম যে কি একটা ছেলেকে করছে, গ্রেপ্তার করছে, সে নাকি নবীকে নিয়ে আজেবাজে কথা বলছে, ইসলামের অবমাননা করছে, এবং দেখা যায় যে 2-1 ঘন্টার মধ্যেই আসামি গ্রেপ্তার, অর্থাৎ হিন্দু গ্রেপ্তার হয়ে গেছে। অথবা যার বিরুদ্ধে ইসলাম অবমাননার বক্তব্য দিয়ে অভিযোগ করা হয়, দেখা যায় যে 2-1 ঘন্টার মধ্যে সে গ্রেপ্তার, একেবারে থানায় চলে গেছে, কোর্টে চালান হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার না? মুসলমানরা যখন দল বেঁধে প্রকাশ্য দিবালোকে হিন্দুদের বাড়িঘরের উপরে ঝাঁপিয়ে পড়ে, এটার এগেনস্টে কেস কারবার হলে পুলিশ তাদেরকে খুঁজে পায় না, কেউ চিহ্নিতও করা যায় না। কে বা কারা করছে তাদের কি চিহ্নিত করা যায়নি। আর পক্ষান্তরে ইসলামের ব্যাপারে কোনো কিছু হলে একেবারে সাথে সাথে দেখবেন যে ওই যে আসামি, তাকে 1 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে একেবারে থানা হাজতে ঢুকানো হয়। কি অদ্ভুত দেশে বসবাস করি না? ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, বাংলাদেশের মানুষ মনে করছে এভাবেই বোধহয় চলবে, এভাবেই বোধহয় তারা কিয়ামত পর্যন্ত থাকবে রসে বসে।
তারা যে আসলে কী ধরনের পরিণতি ডেকে আনছে ওয়ান আফটার অ্যানাদার, এইভাবে এইগুলো করতে করতে তারা নিজেরাও বুঝতে পারছে না। এইগুলো করে করে অলরেডি সারা পৃথিবীতে বাংলাদেশ কিন্তু অলরেডি পাকিস্তানের মতো একটা উগ্রবাদী অর্থাৎ সন্ত্রাসী ব্রিডিংয়ের দেশ হিসেবে পরিচিত হয়ে গেছে, অলরেডি কিন্তু পরিচিত হয়ে গেছে। এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না, শুধুমাত্র তারাই বুঝে যারা ওই মনে করেন যে উন্নত দেশগুলোর এম্বাসিতে যায় ভিসার জন্য, যখন তারা রিফিউজ খায় তখন তারা উপলব্ধি করে কী ব্যাপার, আগে তো এরকম রিফিউজ হইতো না, এখন যে রিফিউজ খায় তারা বোঝেও না। আসল ঘটনা হচ্ছে ওই বিদেশি ওই এম্বাসিগুলো বাংলাদেশের মানুষদেরকে এখন আর ভদ্র সভ্য লোক মনে করে না, মনে করে ইচ অ্যান্ড এভরিবডি ইজ এ পসিবল টেরোরিস্ট, এরকমই মনে করে। অতএব তারা এখন এদেরকে ভিসা টিসা দেয় না। এ তো গেল ভিসা না দিয়ে, তাই না? এই যে এখন ভারত ওই যে ট্যুরিস্ট ভিসা মনে হয় ওপেন করছে, আমার ধারণা অতীতে যেভাবে গড়ে ট্যুরিস্ট ভিসা দিত বাংলাদেশের মানুষদেরকে, ভারত এইবার এই ট্যুরিস্ট ভিসা চালু করলেও আমার মনে হয় যে ওই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক টিঙ্ক এগুলো কিন্তু দিতে হবে আমার ধারণা, এবং এগুলো চেক করে দেখা হবে যে এখানে ভারত বিরোধী কোনো বক্তব্য বিবৃতি কেউ দিছিল কি না। ঠিক যেমনটা আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশন করলে আপনাকে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে হয়, তো ভারত ওই কাজটাই মনে হয় করবে। আর আগের মতো ঢালাও ভিসা দিবে আমার তো মনে হয় না, কারণ যারা নাকি ভারতকে ঘৃণা করে তারাই আবার ভারতে যাওয়ার জন্যে ভিসার জন্য লাইন দিবে, আর ভারত তাদেরকে ড্যাং ড্যাং করে ভিসা দিবে। আর যদি দেয় তাহলে বুঝতে হবে যে ভারতের কোনো ভবিষ্যৎ নেই। তবে যদি এই বিগত কয়েক বছর থেকে কোনো শিক্ষা তারা গ্রহণ করে তাহলে সেটা করতে পারে না, অন্তত নিজেদের স্বার্থে হলেও। দেখা যাক কী করে তারা। তো যাই হোক, রুমিন ফারহানা দুর্দান্ত কিছু বক্তব্য দিয়েছে। হ্যাঁ, উনি যেহেতু স্বতন্ত্র একজন ব্যক্তি, অতএব ওনার তো কোনো রাজনৈতিক দলকে খেয়াল খুশি করার জন্য বক্তব্য দেওয়ার দরকার নেই। অতএব উনি অনেক ক্ষেত্রে স্বাধীনভাবেই বক্তব্য দিতে পারেন, এবং যে বক্তব্যগুলো এখানে দিয়েছেন একেবারে বাংলাদেশের বাস্তব প্রতিচ্ছবি। এবং আমি বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই, আপনারা আরও কিছুদিন হয়তো এইগুলো করে আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন, আরও কয়েক বছর, বাট এরপরে কিন্তু আপনারা টের পাবেন আসল ব্যাপার। অর্থাৎ যখন আস্তে আস্তে আপনারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে থাকবেন, বিশ্বের আর্থিক ব্যবস্থা বাণিজ্য ব্যবস্থা থেকে আস্তে আস্তে যখন আপনারা বিচ্ছিন্ন হতে থাকবেন না, বাংলাদেশে যখন আস্তে আস্তে আরও বেশি বেকারত্ব বাড়বে, আরও বেশি দারিদ্র্য বাড়বে, বাংলাদেশের অবস্থা কিন্তু পাকিস্তান বা আফগানিস্তানের থেকেও ভয়াবহ হবে। পাকিস্তান কিন্তু এইগুলো করতে করতে আজকে কিন্তু ভিখারির রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। সেখানে অলমোস্ট 25% অফ দ্য টোটাল পপুলেশন আর বেগার্স, মানে সোজা এরকম 20 থেকে 25% আগে সোজা ভিখারি, এবং মোর দ্যান 60% লিভ আন্ডার দ্য পভার্টি লাইন। চিন্তা করে দেখছেন বাংলাদেশের অবস্থা তো এরকম না, তাই না? বাংলাদেশে ভিখারির সংখ্যা কি 1%ও ছিল না এক সময়, এখন হয়তো 2-4-5% হতে পারে এই গত 2 বছরে। এইটা যখন আস্তে আস্তে পাকিস্তানকে ক্রস করবে, ওই 25-30% হয়ে যাবে, পভার্টি লাইনের নিচে বসবাস করবে 80-90% মানুষ, আপনারা টের পাবেন। আপনারা খালি ধর্ম, আল্লাহ, সুবহান আল্লাহ আর ইসলাম, শারিয়া এগুলো নিয়ে যে মাতামাতি করছেন, এগুলোর ফলাফল এটা এমন একটা বিষয় যে আপনি তো সাথে সাথে ফলাফল পাবেন না, পাইতে আপনার একটু টাইম লাগবে। এবং যেহেতু আপনাদের মধ্যে কোনো পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না, এগুলোর উপরে ভিত্তি করে আরও বেশি উগ্র হচ্ছেন, আরও বেশি সাম্প্রদায়িক হচ্ছেন, আরও বেশি মৌলবাদী হচ্ছেন, আরও বেশি উন্মাদ হচ্ছেন, তো এর একটা কনসিকুয়েন্স আছে না? জাস্ট ওয়েট অ্যান্ড সি, উইদিন 5 years আপনারা বুঝতে পারবেন আপনাদের অবস্থা কোথায় যাচ্ছে। এখনও টের পাচ্ছেন না, ঝালে ঝাল নাকি আদায় ঝাল। যত তাড়াতাড়ি বুঝবেন তত মঙ্গল। তবে যথেষ্ট দেরি হয়ে গেছে। এখন যদি আপনারা ফিরেও আসতে চান, আমার মনে হয় না যে তাতেও কোনো সুবিধা হবে। তবে হয়তো কিছুটা হলে হতেও পারে, বাট ক্ষতি যা তা কিন্তু অলরেডি হয়ে গেছে। ইটস টু লেট টু কাম ব্যাক। ধন্যবাদ।